সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় সমসাময়িক বিষয় নিয়ে আসি, আপনাদের সামনে হাজির হই দেশবার্তা টকশোতে। আজকে আমরা হাজির হয়েছি আমাদের নিয়মিত আলোচক, এবং প্রতিদিন আমাদের অনুষ্ঠানে একজন করে আলোচক থাকেন। আজকে আমাদের নিয়মিত আলোচক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসান শাফি, বার্তা সম্পাদক, দৈনিক দেশবার্তা। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানো। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় ইন্তেকাল করেছেন। আজ তার জানাজা হলো, বিকেল 3টায় তার জানাজা সম্পন্ন হলো। তাকে দাফন করা হয়েছে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে। ইতিমধ্যে আপনারা জানেন যে খালেদা জিয়ার বিদায়ের মধ্য দিয়ে একটি রাজনীতির ইতিহাস বা একটি মহাকাব্যের অবসান ঘটল। প্রায় 43 বছরের রাজনৈতিক জীবন খালেদা জিয়ার, তার বিদায়ের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি নেতৃত্বের একটা ধাপ বিদায় নিল। তিনি একেবারে গৃহবধূ থেকে বের হয়ে সরাসরি রাজনীতিতে এসেছিলেন এবং তার হাত ধরে বিএনপি চূড়ায় উঠেছিল। সেই বিএনপির নেতৃত্ব এখন কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে বিএনপিতে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি পারবেন তার মায়ের মতো করে বিএনপিকে আগলে রাখতে, নাকি যে সংঘাত বিএনপির মধ্যে শুরু হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, এসব চ্যালেঞ্জ তিনি কিভাবে মোকাবেলা করবেন? ইতিমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কারও করা হয়েছে তার মায়ের মৃত্যুর দিনে। এসব চ্যালেঞ্জ তিনি কিভাবে মোকাবেলা করবেন, তার নেতৃত্বই বা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এইসব নানা বিষয় নিয়ে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমরা আজকে এই আলোচনা করতে চাই। এবং আমি সাথে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বিএনপির বলতে গেলে একক নেতৃত্বে বেগম খালেদা জিয়া বিএনপিকে এই জায়গায় নিয়ে এসেছিলেন, সেই রকম নেতৃত্ব কি বিএনপি এখন পাচ্ছে কিনা? তারেক রহমানের মধ্যে সেই নেতৃত্ব খুঁজে পাবে কিনা বিএনপি? তারেক রহমান কি পারবেন মায়ের মতো বিএনপিকে আগলে রাখতে? এই প্রশ্নটা এখন সামনে এসেছে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এই প্রশ্নের উত্তরে প্রথমে যেটা বলতে চাই যে ইতিমধ্যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, আপনি জানেন। দেশে আসার পরে উনিও কিন্তু একটা বড় সংবর্ধনা পেয়েছেন। সেই সংবর্ধনায় মোটামুটিভাবে বিএনপির তরফে একটা জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে, কারণ তারা জানতো যে তাদের চেয়ারপারসন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, ফলে সেইখান থেকে তিনি আদৌ ফিরে আসবেন কিনা এটা নিয়ে বিএনপির মধ্যে একটা অনিশ্চয়তা ছিল। তারা নিশ্চিত ছিলেন না যে তার বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার রাজনীতিতে হাল ধরবেন। তো এই জায়গা থেকে আমার যেটা ধারণা, সেটা বিএনপির একটা প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই তারেক রহমান যখন দেশে আসার ঘোষণাটা দিলেন, তখন তাকে দলের নতুন কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠার একটা চেষ্টা ছিল, এবং সেইটা তারা গণসংবর্ধনার মাধ্যমে পূর্বাঞ্চলে কিন্তু তারা সেটা প্রতিষ্ঠা করেছে। দেখেন, ইন্টারেস্টিংলি তারেক রহমান যখন এই গণসংবর্ধনায় এলেন এবং যে স্পিচটা দিলেন, সেইখানে কিন্তু হাল ধরার একটা ইন্ডিকেশন আমরা পাই। এবং তারপরে দেখেন উনি ওই প্রথম দুদিনের যে সময়টা আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেয়া, তারপর উনি স্মৃতিসৌধে গেলেন, হাদির কবরে গেলেন। এই কাজগুলো শেষে তারেক রহমান খুব ইন্টারেস্টিংলি, খুব ধীর সুস্থিরভাবে আরো দুইটা কাজ করেছেন। সেটা হলো উনি ওনার দলীয় কার্যালয়ে গেছেন নয়াপল্টনে। সেখানে গিয়ে কিন্তু পুরো বিএনপির যে দলীয় যে সিস্টেম সেটা উনি কোপ আপ করেছেন। এবং তারপরে উনি গুলশানস্থ কার্যালয়ে উনি শীর্ষ নেতাদের সঙ্গে মিটিং করেছেন। সেই সব মিটিংয়ের ছবিও আপনি বাইরে এসেছে, ভিডিও আপনি দেখেছেন যে উনিই প্রধান ছিলেন, এবং ওনার কথায় সিনিয়র নেতারা একেবারে মানে মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন, অথবা তার দিক নির্দেশনা মেনেই তারা আসলে সামনে রাজনীতি করতে হবে তারা বুঝেছেন, সিনিয়র নেতারা সেটা বুঝেছেন। ফলে আমার যেটা মনে হয় যে দলের যে প্রধান ব্যক্তি, চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন হওয়ার যে জায়গাটা, এইখানে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা তারেক রহমানকে করতে হবে না। এবং তারেক রহমান
এই 25 তারিখে দেশে আসার পরে গত 5 দিনের যে কর্মকাণ্ড, তাতে দেখা যাচ্ছে যে উনি দলের হাল ভালোভাবেই ইতিমধ্যে গ্রিপে নিয়ে নিয়েছেন। ফলে দলের প্রধান যে পদটা, সেইটা নিয়ে নেতৃত্ব দেওয়ার জায়গায় আমি কোনো দেখি না। চ্যালেঞ্জ এর মুখোমুখি তারেক রহমান হবেন সেটা আমি মনে করি না। চ্যালেঞ্জ সেটা হলো যে খালেদা জিয়া যেমন একটা ভঙ্গুর রাজনৈতিক দলকে একেবারে শিখরে নিয়ে গিয়েছিলেন, আপামর মানুষের মধ্যে তার জায়গা করে নিয়েছিলেন, তারেক রহমান সেই জায়গাটা মানে দলমত নির্বিশেষে সেই জায়গাটায় গ্রহণযোগ্য হন কিনা সেইটা দেখতে হবে। সেইটা দেখার জন্য ওনাকে সুরাজনীতি করতে হবে, সুশাসনের রাজনীতি করতে হবে, দেশে আইনের শাসন কায়েম করতে হবে। আপনি জানেন যে নির্বাচনটা 12 ফেব্রুয়ারিতে হবে, সেই নির্বাচনে যা পরিস্থিতি, মাঠের যা পরিস্থিতি, তাতে এই জামাতের জোট এবং বিএনপির জোটের একটা ভার্সেস নির্বাচন হবে। সেই নির্বাচনে মনে করার কোনো কারণ নাই যে জামাত খুব ভালো ফাইট দিবে, এটা আমার নিজের মনে হয় না। আজকে জানা যায়, আপনি দেখেছেন যে জনস্রোত ছিল, দলমত সব নির্বিশেষেই লোকজন সেখানে ছিল, কিন্তু যে হিউজ গ্যাদারিং আপনি জানেন, একেবারে বাংলা মোটর থেকে যদি আমরা দেখি আগারগাঁও ওদিকে মানে নিউ মার্কেট রোডের ওই দিকটা এবং সব শ্যামলী, এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই দিকটা, পুরো জায়গাটা লোকারণ্য ছিল। তো এই যে জনস্রোত, এই জনস্রোতে কিন্তু এই সামনে নির্বাচনে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। সেই ইম্প্যাক্টটা পড়বে হলো জামাত জোটের যারা নির্বাচন করছে তাদের বিপরীতে। তো সারা দেশে এই যে পরিস্থিতিটা, বিএনপির প্রার্থীরা যদি জয়ী হয়ে আসে, এই জনস্রোতের যে রেজাল্ট হয়, সেটা যদি একটা বিপুল জয় বিএনপি পায়, তাহলে হচ্ছে তখন বিএনপির সামনে প্রধান চ্যালেঞ্জ আসবে। সেই ভূমিধস জয়ের পরে যদি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হন বা নেপথ্যে থেকে উনি যদি দেশটা পরিচালনা করেন, সেই পরিচালনাটা কতটা সুশাসন উনি দিতে পারছেন সেইটার পর নির্ভর করবে তারপর ভবিষ্যৎ রাজনীতির চ্যালেঞ্জটা। উনি যদি ওইখানে ভালো করেন, দেশে যদি সুশাসন আনেন, তাহলে দেশের যে মৌলবাদের উত্থান বলেন, জঙ্গি উত্থান বলেন, দুর্নীতিটা আপনি জানেন যে বিএনপি যখন 2001 থেকে 7 ক্ষমতায় ছিল, তখন তাদের বিরুদ্ধে ব্যাপক ছিল যে মানে দুর্নীতির 5বার দেশ দুর্নীতির শিখরে চলে গেছিল, 1 নম্বর হয়েছিল। ওই জায়গাটা, ওই ব্যাকড্রপটা যদি উনি মুছে দেওয়ার জন্য সুশাসন কায়েম করেন, দুর্নীতিটাকে প্রতিরোধ করেন, তাহলে আমি মনে করি দেশের মানুষের কাছে নতুন দিনের নেতা হিসেবে তারেক রহমান একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন বলে আমার ধারণা। কিন্তু এইগুলোর জন্য তো তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, আপনি জানেন যে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আপনি এতদিন ধরে মানে যখন বেগম জিয়া রাজনীতি থেকে অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন শারীরিক দুর্বলতার কারণে এবং অন্যান্য কারণে, তখন আপনি দেখেছেন যে উনি দেশের বাইরে বসে একটা অনলাইন কনফারেন্স করে করে উনি কিন্তু তৃণমূলের নেতাদের সঙ্গে ওনার যোগাযোগটা কিন্তু রক্ষা করে চলেছিলেন। এবং প্রতিটা আন্দোলন আগে পরে উনি কিন্তু ওইখানে বসে ভার্চুয়ালি নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্ব কিন্তু প্রশংসিত হয়েছে। কারণ উনি অনেকে বলেন এবং আমিও সেটার সাথে একমত যে উনি বিলেতে বসে উনার যে গত 17 বছর উনি দেশের বাইরে ছিলেন, এই 17 বছরে উনি কিন্তু অনেক প্রাজ্ঞ হয়েছেন। আগের তুলনায় যে তরুণ বয়সের কিছু ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু উনার এই পরিণত বয়সে আমরা কিন্তু দেখছি না। তো সেই বিবেচনায় আপনি ধরে নিতে পারেন যে যে ভুলগুলো আগের শাসনে বিএনপির সময় ছিল, ক্ষমতার একটা বিকল্প কেন্দ্র গঠন হয়েছিল হাওয়া ভবনকে নিয়ে, সেই ব্যাপারগুলো তো উনি জানেন, উনার নতুন উপলব্ধি কিন্তু হওয়ার কথা। এবং আপনি দেখেছেন, আমি ইতিমধ্যে দেখেছি সেটা হাওয়া ভবনে যারা তার খুব মানে কাজ ঘেঁষে ছিল, তারা কিন্তু এই দফায় গত 5-6 দিনে কিন্তু আমরা তার কাছে দেখিনি। তার মানে হচ্ছে যে
তারেক রহমান তার ভুল থেকে আগের ভুল থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়েছেন, এবং শিক্ষা যদি একটা লোক নেন তাহলে তার নতুন করে ভুলের পরিমাণ কমে যায়, এবং যে কোনো চ্যালেঞ্জ কিন্তু উনি মানে মোকাবেলা করতে পারবেন বলে আমি ধারণা করি। আপনি বলছিলেন যে দলীয় কার্যালয় এবং গুলশানের অফিসে বসা এবং শীর্ষ নেতারা তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। এন্ড এখানে আপনি কেন চ্যালেঞ্জ দেখছেন না? কারণ হচ্ছে আপনি কেন দেখছেন না, এটা একটা বড় প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই আমরা দেখলাম সামনে নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। অনেকেই বলছেন এই নির্বাচনকে ঘিরে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই তাদের 9 জনকে, কেন্দ্রীয় নেতা সহ 9 জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এইগুলো কি চ্যালেঞ্জ নয় যে নির্বাচনকে সামনে রেখে যে সংকট বিএনপিতে, এইগুলো কি চ্যালেঞ্জ নয়? হ্যাঁ, আপনি এগুলো চ্যালেঞ্জ হিসেবে দেখাতে পারেন, এবং আপনি জানেন যে রুমিন ফারহানা সহ 9 জনকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। দেখেন 300 আসনের যে নির্বাচনটা হবে, 300 আসনের যে নির্বাচনটা হবে সেখানে মাত্র 9 জনকে উনি বহিষ্কার করেছেন, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়টা পার হওয়ার পরে যদি তৃণমূল বিএনপির বিভিন্ন জায়গায় যদি নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকেন, তাহলে সামনে আরো কিছু এরকম শাস্তিমূলক ব্যবস্থা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা কিন্তু তারেক রহমান নিতে পারেন। আমি তো মনে করি এটা দলের মধ্যে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যও এটা প্রয়োজন ছিল। এখন আপনি বলতে পারেন যে কোন কোন আসনে এই 9 জনকে বহিষ্কার করা হলো। সেটা হলো যে আপনি দেখেছেন যে জোট, বিএনপি দলীয় যে জোটটা আছে সেই জোটের যারা দীর্ঘদিন তাদের সাথে রাজনীতি করেছে, তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, সেই সব জোট সঙ্গীদের তো ওনাদেরকে কিছুটা খুশি রাখতে হবে। তাদেরকে মানে এক দলের এক নেতা যারা বিএনপি জোটে এসে দেখেন কেউ কেউ দলীয় দল ছেড়ে বিএনপিতে যোগদান করে ধানের শীষে নির্বাচন করছে, তো ওই সব জায়গায় বিএনপি চাইলেও তার তৃণমূলের নেতাকে প্রার্থী হতে দিতে পারে না। ওই কারণেই বিএনপি মানে এই বহিষ্কারের মতো সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। নির্বাচন শেষে দেখবেন যে এই যারা রাজনীতিতে বিএনপির যারা বহিষ্কার হলো তারা যদি রাজনীতি সক্রিয় থাকে, তাহলে দেখবেন যে বহিষ্কারাদেশ অনেক সময় কিন্তু নেতাদের উঠে যায়। আমার মনে হয় যে যেগুলো এই নির্বাচন কেন্দ্রিক বহিষ্কার, সেটা খুব দীর্ঘমেয়াদে বহিষ্কার হবে না, সেগুলো একটা পর্যায়ে উঠে যাবে নির্বাচনের পরপরই, সেটা আপনারা দেখবেন। কিন্তু বহিষ্কার না করেও তিনি তো নতুন নেতা দলের, তার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই দল চালানোর। তিনি যদিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন বিভিন্ন সময়ে, তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, অনলাইনে সভা সমাবেশ করেছেন, সব ঠিক আছে, কিন্তু দলকে সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার মতো প্র্যাকটিক্যালি তো তার অভিজ্ঞতা নেই। প্রথমবারের মতো তিনি এই জায়গায় আসছেন। তার এতদিন তার মাথার উপর একটা বটগাছ ছিল, সেই বটগাছের ছায়ায় তিনি ছিলেন। বেগম জিয়া যখন প্রার্থিতা ঘোষণা করা হলো 237 আসনে, তখন অনেক আসনে বিদ্রোহ দেখা দিল। বেগম জিয়া অনেকগুলো আসন পরিবর্তন করে সেখানে প্রার্থী আবার ঠিক করে দিলেন, তাতে বিদ্রোহ কমে গেল, এবং সেখানে কিন্তু বিদ্রোহী প্রার্থীও নেই এবং এই সংকট নেই। সেখানে তিনি বহিষ্কারের যে মতো কঠোর সিদ্ধান্তে না গিয়ে কি বেগম জিয়ার মতো করে তিনি এটাকে করতে পারলেন না মনে হচ্ছে না আপনার? না, একটা আমি যেটা বললাম যে জোট সঙ্গী যারা, তাদের প্রার্থীদের কিছু সুযোগ সুবিধা তো তৈরি করে দল থেকে দিতেই হবে, না হলে সেটা তো পরবর্তীতে এই জোটের মানে বড় দলের জোটে যারা আসবে তারা তো আসলে ওই দলগুলোকে আসলে ওইভাবে ওন করবে না। তো আমি মনে করি যে এইটা খুব বড়, মানে 300 আসনের মধ্যে 9 জনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, এটা খুব বড় সংখ্যা না। এবং এইটা যে একেবারে তারেক রহমান নিজে হাতে এই বহিষ্কারগুলো করেছেন এইটা না, এইটা হলো দলীয়, উনি এককভাবে এই সিদ্ধান্তে উনি পৌঁছান নাই। দলীয় যে দলের যে শৃঙ্খলা কোরাম যেটা আছে, সেই কোরাম থেকে এগুলো আসলে সিস্টেমেটিক ভাবেই হয়েছে। ফলে এখানে তারেক রাতারাতি আসলে এইখানে আপনার মনে হতে পারে যে রাতারাতি এরকম কোনো ডিসিশন নিলেন, তারেক এখানে রাতারাতি ডিসিশন নেন নাই, দলীয় কোরামের মধ্য দিয়ে এটা করা হয়েছে। এইটা বড়
ভবিষ্যতে বড় ঘটনা হবে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হলো যে সামনের নির্বাচনটা ক্রুশিয়াল হবে এই যে অর্থে যে জামাত জোট সঙ্গী যারা, তারা আপনি দেখবেন যে সব দলগুলো ডানপন্থার লোক, ডানপন্থার প্রার্থী। তো তারা আসলে মানে ঢাকার বাইরে যেসব আসন আছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে আসলে বিএনপির জন্য থ্রেট হবে পেশি শক্তি ব্যবহারের দিক দিয়ে। আপনি জানেন যে 5 আগস্টের পরে যেসব অস্ত্র বাইরে আছে, যে অস্ত্রগুলো এখনো রিকভার করা হয় না, এবং রাজনীতিতে আলোচনা আছে যে ডানপন্থী দলগুলো একজোট হয়ে তারা নিজেদের নির্বাচনে নিজেদের প্রার্থীটিকে জয়ী করে আনার জন্য 2, 3, 4র্থ স্তরের একটা সিস্টেম গ্রো করার চেষ্টা করছে প্রতি কেন্দ্র ওয়াইজ। তো সেইখানে এই নির্বাচনটা ওই অর্থে টাপ হবে বিএনপির জন্য। এখন নির্বাচনের দিন যদি ভোটাররা দলে দলে, বিএনপির যে সমর্থকরা যদি দলে দলে এসে ভোট কেন্দ্রে ভোট দেওয়া শুরু করেন, এবং সেইটা হবে বলে মানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যা তাতে সেইটা নিয়ে শঙ্কা আছে। বললাম যে যদি বিরোধী পক্ষের প্রার্থীর পক্ষে কেউ সন্ত্রাস করে, কেন্দ্র দখল করে, সেইটা তো বিএনপি অস্ত্র হাতে ওইটা ঠেকাতে পারবে না, ওইটা আইন শৃঙ্খলা বাহিনীকে মানে প্রতিরোধ করতে হবে। সেই জায়গাটা পুলিশ এবং নির্বাচনের সময় সেনা সদস্যরা যে মাঠে থাকবে তারা কতটা রক্ষা করতে পারে কেন্দ্রগুলো, সেটার পর নির্ভর করবে বিএনপি ভূমিধস বিজয় পাবে কিনা। তো ভূমিধস বিজয় পেতে হলে যে জোট সঙ্গীদের যেটুকু ছাড় দেওয়া হচ্ছে বিএনপির তরফে, সেটা রাজনীতিতে এটা হতে পারে, এটা নিয়ে প্রবলেম নাই। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বিএনপিকে এই যে 300 আসনের যে সংসদীয় আসনের নির্বাচন, তারা আসলে যে কোনো প্রকারে সরকার মানে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা সরকার গঠন করা যায় সেদিকে মনোযোগ দিয়েছে, এবং সেটার অংশ হিসেবেই দলের ছোট ছোট যে কোন্দল সেগুলো বহিষ্কারের মতো সিদ্ধান্ত দিয়ে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, আপনি নির্বাচনের কথা বললেন, ইনক্লুসিভ নির্বাচনের একটা তাগিদ সব জায়গা থেকে আছে। তারেক রহমান কি সেই দিক থেকে প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করে ইনক্লুসিভ নির্বাচনের কোনো রাস্তা তৈরি করার, সুযোগ তৈরি করার কোনো উদ্যোগ নেবেন কিনা আপনার মনে হচ্ছে কিনা? আচ্ছা, যে নেওয়া দরকার কিনা, যে তফসিলটা এখন আছে সেই তফসিলে আর অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি জানেন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। এখন মনোনয়নপত্র বাছাই হবে, আপিল হবে, এবং এটা মানে প্রার্থিতা প্রত্যাহারের সময়টা শুধু বাইরে আছে। তারপরে হলো 12 ফেব্রুয়ারি নির্বাচন। যে শিডিউলটা আছে এই শিডিউলটা যদি রিসাফল না করা হয় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো সুযোগ আর নাই। আমি ঠিক এই জায়গায় আপনি যেটা বলছেন যে তারেক রহমান ওই প্রেশারটা দিবে কিনা, সেই প্রেশার দেওয়ার বাস্তব কোনো টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি না। ফলে প্রধান উপদেষ্টাকে উনি বলবেন বা ওনার দল থেকে আর্জি জানানো হবে যে সব দলের অংশগ্রহণ, বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের উপরে নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকেও অংশগ্রহণমূলক নির্বাচনের সাথে তাদেরকে রাজনীতিতে ফেরত আনা এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার যে উদার একটা অবস্থান, সেইটা এত শীঘ্রই মানে এটা তো একটা পরিপক্ক রাজনীতিবিদের একটা ব্যাপার থাকে, এর ভালো মন্দ দলীয় প্রধান হিসেবে বিএনপির তরফে তাকে ভাবতে হবে। তো আমার ধারণায় যে সময়টা উনি পেয়েছেন গত 5-7 দিনে, তাতে আসলে এই ধরনের অনুরোধ প্রধান উপদেষ্টা পর্যন্ত ওনার পৌঁছে দেওয়ার কোনো বাস্তব কোনো সম্ভাবনা আমি দেখি না। এই যে একতরফা একটা নির্বাচন হয়ে যাবে, এই নির্বাচন হওয়ার পরেও তো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে যদি এটা ইনক্লুসিভ নির্বাচন হতো, মাঠ যদি ওপেন থাকতো সবার জন্য, তাহলে তিনি যে জয় নিয়ে স্বাচ্ছন্দ্যে ক্ষমতায় বসতে পারতেন বা ক্ষমতা চালাইতে পারতেন যদি তার দল নির্বাচিত হয়। আর সেক্ষেত্রে কিন্তু এই একতরফা নির্বাচনে তিনি জয়ী হলে সেটা তো আরেকটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমরা এর আগে তো অনেক নজির দেখেছি, মানে রিশিডিউল করা, তফসিল নির্বাচনী তারিখ পিছিয়ে দেওয়া, অনেক কিছু তো দেখেছি। হ্যাঁ, দেখেন আপনি ঠিকই বলেছেন যে এই যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা যদি হয়ে যায়, 12 ফেব্রুয়ারি নির্বাচনে যদি বিএনপি একটা বড় জয়ও পায়, তাহলেও
সরকারের থেকে দেশ পরিচালনা করা খুব কঠিন হবে এই কারণে যে এই নির্বাচনটা ইনক্লুসিভ ছিল না। আপনি জানেন দেশের বাইরে বহু শক্তি এই ইনক্লুসিভ নির্বাচনের জন্য কূটনীতিকরা চাপাচাপি করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার বহু দেশের প্রতিনিধিরা দেখা করেছেন, কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয় নাই। ফলে হতে পারে এটাও একটা ম্যাটিকুলাস ডিজাইন যে এই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসুক, তার দল ক্ষমতায় আসুক, তারপরে তারা আরেকটা হযবরলার অবস্থার মধ্যে পড়ুক। এবং তাদের অনেকে তো বলেন যে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা জয়ী হয়ে ক্ষমতায় আসবে তারা 2 বছরের বেশি আসলে ক্ষমতা এনজয় করতে পারবে না। তো সেইটা যারা এই দেশে স্থিতিশীলতা চায় না, দেশের রাজনীতিতে একটা সুবাতাস, বহু দলের একটা পারস্পরিক অবস্থান নিয়ে একটা রেনবো সোসাইটি গড়ে উঠুক, এইটা যারা চায় না তারা হতে পারে যে এই মেটিকুলাস ডিজাইনটা সাজিয়ে রেখেছে এবং তারেক রহমানকে সেই ডিজাইনের মধ্যে দিয়ে মানে বাধ্য হতে হচ্ছে সেই ডিজাইনের মধ্যে অনুষ্ঠিত একটা নির্বাচনে অংশগ্রহণ করার। এখন এইটা আমাদের আসলে দুর্ভাগ্য হবে যে যদি এই রিশিডিউল না হয়ে একটা এক পক্ষীয় মানে নির্বাচন হয়ে যায়, সেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য, দেশের সুশাসন স্থিতিশীলতার জন্য একটা হুমকি হতে পারে। সেটা তো প্রতিহিংসার রাজনীতিকে আরো উৎসাহিত করে কিনা? হ্যাঁ, যারা রাজনীতির বাইরে আছে, বিশেষ করে আওয়ামী লীগ, তারা তো স্পেস তৈরি করার চেষ্টা করবে। এই নির্বাচনের মাধ্যমে যদি না পড়ে, তো এই নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে, তখন দেখবেন যে দেশের বাইরের কূটনীতিকরা তারেক মানে ওই সরকারকে নানাভাবে তারা কনভিন্স করার চেষ্টা করবে যে আওয়ামী লীগের উপরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নাও, তাদেরকে রাজনীতি করার সুযোগ দাও। তো ওই রাজনীতির সুযোগটা যদি আপনি জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বহুদলীয় গণতন্ত্রের পুরোধা ব্যক্তি বলা হয়, কারণ ওনার সময়ে রাজনৈতিক দল যেগুলো কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল উনি তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তো এই তারেক রহমান দলও যদি ক্ষমতা মানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে হচ্ছে শহীদ জিয়ার ওই পদাঙ্কটা অনুসরণ করতে পারে। তারেক রহমান হয়তো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে পারেন। সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ কতটা গঠনমূলক রাজনীতি করে না জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করে, সেইটা দেখতে হবে। তো ওই সম্ভাবনা কিন্তু থাকছে। সেই কারণেই হলো ভবিষ্যৎ রাজনীতি সহসা বাংলাদেশে স্থির হবে, সুস্থির হবে, এইটা দেখা যাচ্ছে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, একটা বিষয় লক্ষ্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, শোক জানিয়েছেন, এবং কেউ কেউ বলছেন তারেকের সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে, আমি যাই না। আবার সজীব ওয়াজেদ জয় একটা চমৎকার একটা স্টেটমেন্ট দিয়েছেন বেগম খালেদার মৃত্যুতে। এগুলোকে কি আসলে তারেক রহমানের আমলে নিয়ে রাজনীতিটাকে এগিয়ে নেওয়া উচিত কিনা, আপনার কি মনে হয়? আপনি বললেন, এই জন্য আমি আবার একটু পেছনে ফিরে যাব। 25 তারিখে যখন তারেক রহমান দেশে ফিরলেন, উনি যে স্পিচটা দিলেন পূর্বাচলে, আপনি দেখেছেন যে ওইখানে পুরো ভাষণটার মধ্যে প্রায় 17 মিনিটের ভাষণের মধ্যে একবারও উনি ফ্যাসিস্ট উচ্চারণ করেন নাই, একবারও পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা উনি করেন নাই। আধিপত্য যারা বাংলাদেশের উপরে করছে তাদের ভারত এবং আমেরিকার নাম উল্লেখ না করে একটা ছোট্ট নিরপেক্ষ শব্দর মাধ্যমে উনি ওই অংশটাকে টাচ করেছেন। তো এইগুলো যে বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমান তো ধরেন যে তার বিএনপির থার্ড জেনারেশন বা সেকেন্ড জেনারেশন রাজনীতির উনি সামনে নিয়ে যেতে চান। তো সেইখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে আপনি বলেছেন যে শোক বার্তা দিয়েছেন, সেইখানে যে ভাষা, এইসব ভাষা দেখে যেটা মনে হয় যে এইটাই হলো আমাদের আগামী রাজনীতি যদি সুস্থির হয়, একটু মানে সব দলের মধ্যে ন্যূনতম একটা সমঝোতার ব্যাপার থাকে, তো সেইটা এইসব তরুণ নেতাদের হাত ধরে হতে পারে বলে আশা করা যায়। কিন্তু সেইটা হতে খুব চটজলদি হবে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন। চটজলদি নাও হতে পারে সেটা। মানে তারেক রহমান সেই স্টেটমেন্টগুলো ক্যাশ করতে পারলেন কিনা, নাকি তিনি যে বিবৃতি দিলেন তার মায়ের মৃত্যুর জন্য তিনি আবারও শেখ হাসিনার সরকারকে দায়ী করেছেন,
গতকালকে ফেসবুকে তিনি যেগুলা দিয়েছেন, বা কিছু কিছু লোক এই আসিফ নজরুলদের মতো লোকজন উস্কানিও দিচ্ছেন, এগুলাকে তিনি আমলে নিলেন। আমি আপনাকে ওটাই বলেছিলাম আগে যে এই রাজনীতিতে মানে যদি আমাদের ভালো রাজনীতির চর্চা করতে হয়, সেটার জন্য আমাদের এই যারা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের যারা জয়ী হবে তাদের উপরে অনেক বেশি দায়িত্ব যে রাজনীতিটাকে রাজনীতির পথে খাতে প্রবাহিত করার। কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনের জন্য যারা মানে আলোচিত, তাদের ভূমিকাটা এই আপনি জানেন যে মানে গতকাল বেগম জিয়া মৃত ঘোষণা হওয়ার পরে আইন উপদেষ্টা যে স্পিচটা দিয়েছেন, পুরোপুরি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য দায়ী, এইভাবে বলেছেন। তো এইভাবে বলার পরে সেটা আসলে তারেক রহমানের এই স্পিচের মধ্যে সংক্রামিত হয়েছে, অথবা উনি বোঝাতে মানে এটাও একটা রাজনৈতিক কৌশল হতে পারে যে যদি যেটা উনি 25 আগস্ট পূর্বাচলে একেবারে একটা নিরপেক্ষ অবস্থান থেকে কোনো দল মতকে মানে লক্ষ্য না করে সমালোচনাবিহীন একটা স্পিচ দিয়েছেন, সেইখানে দেখা যাচ্ছে যে সরকারের তরফ থেকে একটু আপত্তির মতো বা উষ্মা প্রকাশ করা হয়েছে। উনি হয়তো বা সেটা ব্যালেন্স করার জন্য ওই আসিফ নজরুলের কথার পরে ওনার কালকের বিবৃতির মধ্যে ওইটা একটু ইয়ে করা হচ্ছে। এগুলো আসলে যেটা আমার হিসাব সেটা হলো যে এগুলো আসলে একটু একটু চলবে, কিন্তু যখন তারেক রহমান যদি দেশের কান্ডারি হন, মানে নির্বাচনের মাধ্যমে তার দল জয়ী হয়ে আসেন, উনি যদি ক্ষমতার চেয়ারে বসেন, দেন উনার স্টেপ 1টা 2টা 3টা দেখে আপনি আমি নিশ্চিত হতে পারবো যে রাজনীতিটা শুদ্ধিকরণের দিকে সুপথে যাচ্ছে কিনা। আর এখন যে টালমাটাল সময়, এই সময়ের মধ্যে খুব বেশি দায়িত্বশীল আচরণ কোনো পক্ষের কাছ থেকে পাওয়ার আশা করাটা ঠিক হবে না। একেবারে অসংখ্য ধন্যবাদ হাসান শাফি। প্রিয় দর্শক, সময়ই বলে দেবে তারেক রহমান কতটা নেতা হয়ে উঠলেন, কতটা জনমানুষের নেতা হয়ে উঠলেন, কতটা উদারপন্থী হয়ে উঠলেন কিংবা কট্টরপন্থী, সব সময়ই বলে দেবে। নিশ্চয়ই সেই পর্যন্ত আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এই অনুষ্ঠানে এখানে শেষ করছি। যারা দেখছেন দেখবেন, সবার প্রতি আহ্বান, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।